আমন্ত্রণ সবাইকে ভাইয়া গ্রুপ নিবেদিত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দফায় দফায় নতুন দাবি নিয়ে সরকারের কাছে হাজির হচ্ছে বিভিন্ন পক্ষ। সেসব দাবি তাৎক্ষণিক মেনে নিতে দেয়া হচ্ছে চাপ, অন্যথায় বন্ধ করে দেয়া হচ্ছে সেবা, অবরোধ করা হচ্ছে সড়ক। কেবল রাজপথেই নয়, দাবি দাওয়া আদায়ে অবস্থান অনশন হয় প্রধান উপদেষ্টার বাসভবন, সচিবালয় সহ সরকারি অফিসেও। রাজধানীতে 2024-এর 5 অগস্ট থেকে 29 জানুয়ারি পর্যন্ত আন্দোলন হয়েছে 136টি। আমি আবারও বলছি 136টি। একদিনে 17টি স্পটে অবরোধের ঘটনাও ঘটেছে। এছাড়া সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের অনশন কর্মসূচি সহ গত 3 দিনে ঢাকায় অন্তত 20টি বিক্ষোভ, মানববন্ধন, ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। প্রতিদিনের এসব বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে সৃষ্ট যানজটের ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। বিশ্লেষকদের মতে আন্দোলন ঠেকাতে সরকারের নমনীয়তা এবং দুর্বল দাবিগুলোকেও মেনে নেওয়ার ফলে নতুন নতুন আন্দোলন তৈরি হতে ইন্ধন যোগাচ্ছে। এমন একটি বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয়, দীর্ঘ হচ্ছে দাবির মিছিল, পরিণতি কী? আর বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসান এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ASM শামীম রেজা। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্কলে দেখানো নম্বরে ফোন করে দিতে পারেন আপনার প্রতিক্রিয়া, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন করতে পারেন এবং লিখতে পারেন আমাদের ফেসবুকে। সরাসরি চলে যাচ্ছে মূল আলোচনায়। শুরুটা আমি করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসান, আপনাকে দিয়ে। আমি একটা তো ভূমিকা বলার চেষ্টা করলাম, আপনি শুনেছেন। মানে 136টা এই ধরনের অবরোধ কর্মসূচি গত 5 মাসে হয়েছে। আজকেও গত এক সপ্তাহের যদি আমরা চিত্রটি দেখি, আজ এই সপ্তাহের মধ্যে 20টা, এবং আজকেও প্রায় 4 থেকে 5টা, এবং খুবই অবস্থা খারাপ ছিল। তো এই দাবির মিছিলটা দীর্ঘ হচ্ছে এবং এটার পরিণতিটা আসলে কোন দিকে যাচ্ছে এবং এটা কেন দীর্ঘ হচ্ছে এই দাবির মিছিলটা? তার মধ্যে একটা দাবি আমি একটু বলে রাখি আপনার আলোচনার সুবিধার্থে, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ। জি, ধন্যবাদ মাননীয় উপস্থাপক। আমরা দেখেছি যে পরিসংখ্যান আপনিও বললেন যে সরকার গঠিত হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার 136টা আন্দোলন হয়েছে গত এক সপ্তাহে, কয়েকটা আন্দোলন হয়েছে। দেখুন, এই আন্দোলনগুলো হচ্ছে মূলত গত 16 বছর ধরে বাংলাদেশের সর্বস্তরের মানুষদেরকে যে নানা রকমের নিষ্পেষণে রাখা হয়েছে, তাদের অনেকগুলো দাবি দেওয়া পূরণ করা হয়নি, অনেক রকমের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমি একটু একদম বিনয়ের সাথে আমি আপনাকে থামাই। আমরা আলোচনাটাকে একটু ফোকাস রাখার জন্য টু দ্য পয়েন্টে, কারণ অনেক অডিয়েন্স আমাদের কাছে প্রশ্ন রাখেন যে টু দ্য পয়েন্ট যাতে আলোচকরা থাকে। আমি যদি 16 বছরের জায়গাটাতে আসবো, আমরা শুনছি সেটা। আমরা তিতুমির কলেজের ইস্যুটা আপনি যদি বলেন সেটা একটি বলবেন। জুলাই অভ্যুত্থানের যারা আহত হয়েছে তাদের সড়ক অবরোধ, সেটা আপনি একটু অ্যাড্রেস করবেন। আলু চাষিদের আপনার আলু ফেলে সেটা একটু অ্যাড্রেস করবেন। এই জায়গাগুলো যদি একটু ফোকাস করেন তাহলে হয়তো আমরা আলোচনাটাকে একটু মানে ফোকাস রাখতে পারবো। আচ্ছা, আপনি আহতদের যে বিষয়টি বললেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের একটি দল আজকে গতকাল রাত থেকেই মূলত শ্যামলীর দিকে অবরোধ করে রেখেছে। আজকে আমরা সন্ধ্যার পরে দেখেছি তারা প্রধান উপদেষ্টার বাসভবন মুখে লং মার্চ করা শুরু করেছে। প্রতিমধ্যে পুলিশ তাদেরকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পাশে বাধা দিয়েছে। দেখুন, আমি যতদূর জানি এই যারা আহত হয়েছেন তাদের 2টি দাবি আছে। যারা আন্দোলনটি করছেন এরা মূলত যারা চোখ হারিয়েছেন সেই সকল ব্যক্তিরা, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যারা চিকিৎসাধীন ছিলেন, এদের 2টা দাবি। একটি দাবি হচ্ছে তাদের প্রত্যেককে ইতালি পাঠাইতে হবে চিকিৎসার জন্য। দেখুন, ইতিমধ্যে সরকারি উদ্যোগে অনেকজনকে দেশের বাইরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, এবং সেটি চিকিৎসকদের পরামর্শে। যে ব্যক্তিকে বাহিরে কোনো একটি নির্দিষ্ট দেশে উন্নত চিকিৎসার জন্য পাঠালে তার জন্য সুস্থ হওয়াটা সম্ভব, তাকে পাঠানো হয়েছে। কিন্তু যদি এমনটি হয়, যেটা আমাদের জন্য নিশ্চয়ই খুবই পরিহাসের ব্যাপার, যে কোনো চিকিৎসা দিয়ে তার চোখটের ফিরে আনা সম্ভব নয়। শেখ হাসিনার গুলি, শেখ হাসিনার পুলিশের গুলি তার চোখটিকে একদম শেষ করে দিয়েছে। সুতরাং তাকে তো বাইরে পাঠানোর কোনো যৌক্তিকতা হয় না, কিংবা চিকিৎসক যদি প্রেসক্রাইব না করেন সরকার তাকেও পাঠাইতে পারেন না। সুতরাং এরকম ঢালাওভাবে সবাইকে বাইরে পাঠাইতে হবে, এটি একটি অযৌক্তিক দাবি। একই সঙ্গে তারা দ্বিতীয় যে দাবিটি করছেন, তাদের প্রত্যেককে কমপক্ষে 1 কোটি টাকা করে দিতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে আহতদেরকে একদম বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আমরা দেখেছি তাদের প্রত্যেককে কিছু অঙ্কের টাকাও দেওয়া হয়েছে।
সুতরাং এই যে সরকার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, চিকিৎসা, আর্থিক অনুদান দেওয়া, সেইখানে অসহযোগিতা করা। আমি আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, এই যারা আহতরা যারা আন্দোলন করছেন তাদের কাছে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসান আব্দুল্লাহ গিয়েছেন, সরকারের একজন উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম গিয়েছেন। হাসান আব্দুল্লাহ কালকে রাত থেকে সকাল 8টা পর্যন্ত এদের সঙ্গে ছিলেন। আজকে যখন সন্ধ্যার পরে এরা শ্যামলী থেকে যমুনা ভবনের দিকে যাচ্ছিলেন, আবার তাদের সঙ্গে গিয়ে কথা বলেছেন, তাদের দাবিগুলো বলেছেন। এই দাবিগুলো নিয়ে ফার্দার আলোচনা করা হবে। যদি কোনো চিকিৎসক ফার্দার প্রেসক্রাইব করেন যে এই ব্যক্তিকে ইতালি হোক বা অন্য কোনো দেশে যেখানে উন্নত চিকিৎসাটি সম্ভব সেখানে পাঠানোর জন্য কোনো চিকিৎসক প্রেসক্রাইব করেন, তাদেরকে পাঠানো হবে। ওকে, এটা পরিষ্কার আপনি করেছেন। দ্বিতীয়ত তিতুমির কলেজের যে বিষয়টি বললেন, তিতুমির কলেজের শিক্ষার্থীরা চাচ্ছে তাদের কলেজটি একটি বিশ্ববিদ্যালয়ে যাতে রূপান্তর করা হয়। আমি মনে করি যে একটি কলেজকে কিংবা যে কোনো একটি প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এটি একটি ওভারনাইট ব্যাপার না। আমরা দেখেছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় না, ওটা শিক্ষা উপদেষ্টাও বলেছেনও এটা বিশেষ সুবিধা তারা পাবে না। আমি যদি প্রশ্নটার স্পিরিটটা একটু বোঝার চেষ্টা করি, যে সরকার যেহেতু সরকার সবাইকে সন্তুষ্ট করতে চাচ্ছে, একটা পপুলিস্ট অ্যাপ্রোচ নিচ্ছে বলে অনেকে আসলে বলছেন, সেই জায়গায় অনেক অযৌক্তিক দাবিও আসলে সরকারকে শুনতে হচ্ছে, সেটা আপনার মনে হয় কিনা? এবং সরকার প্রপারলি যে প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নেওয়ার কথা সেইটা কোথাও নিতে পারছেন না। হ্যাঁ, এটা সত্য কথা। মানে সরকারের এই পপুলিস্ট অ্যাপ্রোচের নিশ্চয়ই আমিও পক্ষে নই, এবং অযৌক্তিক সকল দাবি দিয়ে জন দুর্ভোগ সৃষ্টি করে। আমরা দেখেছি তিতুমির কলেজের আন্দোলনের ফলে পুরো ঢাকা যানজট অচল হয়ে যাচ্ছে, মানুষজন সারাদিন অফিস করে বাসায় ফিরতে পারছে না ঠিক টাইমে। মুশকিলটা যেখানে হয়, ধরুন এই যে অযৌক্তিক দাবিগুলো মাঠে আসে, এই মাঠে আসার ফলে পুলিশ যখন অ্যাকশনে যায়, পুলিশকে যখন অ্যাকশনে যেতে বলা হয়, দেখুন এই পুলিশের ঘাড়ে, এই পুলিশের উর্দিতে 2000 শহীদের রক্ত লেগে আছে, 30,000 আহতের রক্ত এই পুলিশের পোশাকে লেগে আছে। সুতরাং পুলিশ এখনো মোরালি স্ট্রং না। পুলিশ এখনো সেই জুলাই আগস্টের যেই অনুশোচনায়, সেই অনুশোচনায় অনুতপ্ত হয়ে আছে। এই জন্য তারা ওই প্রপার অ্যাকশনে যেতে পারছে না। এই জায়গা থেকে আমি মনে করি দুইটা দায়িত্ব আছে। সরকারের একটা দায়িত্ব আছে, যেই সকল পুলিশরা জুলাই আগস্টে গুলি চালিয়েছে, স্পষ্ট ভিডিওতে আছে, তাদের প্রত্যেককে চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় নিতে হবে। এবং যেই সকল পুলিশরা জুলাই আগস্টে ম্যাসাকারে যুক্ত ছিল না তাদেরকে পদায়ন করতে হবে। দ্বিতীয়ত, আমরা যারা জনতা আছি, ছাত্র আছি, আমাদেরকেও পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে, পুলিশকে বিশ্বস্ত জায়গায় নিতে হবে। বুঝতে পেরেছি। আমি কুইক একটা র্যাপিড ফায়ার প্রশ্ন করি, সেটা হচ্ছে এই 6 মাসের মধ্যে সরকার শুরুর দিকে অগাস্টে যে অকুণ্ঠ একটা সমর্থন পেয়েছিল, সেই সমর্থনে ভাটা পড়েছে? নিশ্চয়ই। ধন্যবাদ। আপনার কাছ থেকে উত্তরটা খুব তাড়াতাড়ি পেলাম। আমি একটু মোশাররফ ভাই আপনার কাছে যেতে চাই, সেইটা দিয়েই শুরু করি। ও যে উত্তরটা দিল যে প্রথম দিকে যে সমর্থনটা সবাই দিয়েছে সেটাতে ভাটা পড়েছে, এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সামনের দিকে তাদেরই একজন বলছে আসলে যেটা হয়েছে। এটার কারণটা একটু বলেন, এবং এই দাবিগুলোর শেষ পরিণতি কি হবে এটা একটু যদি বলেন। আমি যদি খুব চটফট বলি, আপনি দেখেন এই সরকারের একটা সরকারের কাছে মানুষের একটা ব্যাপক প্রত্যাশা ছিল। কারণ শেখ হাসিনার 15 বছরে মানুষের যেই বাকরুদ্ধ ছিল, কথা বলতে পারতো না, স্বাধীনতা ছিল না, মানুষের ধারণাটা ছিল এই সরকার এসে দ্রুত গতিতে একটা রিলিফ দেবে। কিন্তু সেক্ষেত্রে তাদের যে কোনো কাজের গতিটা খুব ছিল। এইটা আমার মনে হয় সবচেয়ে বড় সংকট। আর আরেকটি জিনিস আমার কাছে মনে হচ্ছে, অবশ্য যদিও এখন কাজটা সম্পূর্ণ, এই উপদেষ্টাদের অনেকের দক্ষতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা দিয়ে আমার মনে হয় যে সন্দেহ আছে। কারণ আপনি দেখবেন এই যে আমাদের জাহিদ বললেন যে ট্রিটমেন্ট, এই সরকার এসেছে কি এই বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিটের মাধ্যমে। তো সুতরাং তাদের তো সবচেয়ে মূল সেটা পরিষ্কার করেছে, শুধু ওইটা না, আপনি ইটালি না, আমরা দেখছি যে দীর্ঘদিন পর্যন্ত অনেকে সেবাই পাচ্ছেন। পত্রিকা আজকেও আমি দেখলাম একজন কাতরাচ্ছে পায়ে, তার প্রবলেম, তো পায়েরটা তো আর ইটালিতে পাঠানোর দরকার নেই। তো সুতরাং এই ধরনের কেন সরকার এই জায়গায় মানে জোরটা দিল না স্পেশালি, এইটা একটা বিরাট প্রশ্ন। এক আর আরেকটা যে জিনিসটা আমরা বলার চেষ্টা করি, দেখবেন মানুষের পারফরমেন্স কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দৃশ্যমান কিছু আছে কিনা। দেখুন এই যে এই সরকারের স্বাস্থ্য উপদেষ্টা কেউ আপনি জিজ্ঞেস করতে পারলে 90 জন বলতে পারবে না, দেখছিও না, নাই। তো সুতরাং এখানে বাংলাদেশের কয়েকটি মন্ত্রণালয় আছে খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, মানে ধরেন এই যে চিকিৎসার ইস্যুতে হাসনাত আব্দুল্লাহকে যেতে হচ্ছে, যেখানে সেটা গভর্নমেন্টের কেউ না, যেখানে আসলে উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা একটা মন্ত্রণালয়ের প্রধানই ছিল, তাকে আমরা দৃশ্যমানতায় দেখতে পাচ্ছি। আপনি দেখেন যে কোনো গভর্নমেন্ট, বিশেষ করে এখন ক্রাইসিসের সময়, কয়েকটা মন্ত্রণালয়কে আপনার দৃশ্যমান দেখতে হবে এবং জনগণ মনে করে যে আমার সাথে আছে সে। যেমন আপনার অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু আপনি দেখেন স্বাস্থ্যমন্ত্রীর নাম সেটাই, কারণটা কি?
এইটা কারণটা যা মনে হচ্ছে যে তাদের এই যে সিলেকশন প্রক্রিয়াটার মধ্যে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা কি মনে হয়? না, আমি এখানে রাজনৈতিক দলগুলিকে আপনি কোনো দোষ দিতে পারবেন না। আমি বরং দেখি বাংলাদেশের ইতিহাসে, এই যে 53 বছরের ইতিহাসে সবচেয়ে নিঃস্বার্থভাবে রাজনৈতিক দলগুলি সহযোগিতা করে যাচ্ছে। এখানে রাজনৈতিক দলগুলির দোষ দেওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, এখন কিছু কথা বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোরা নির্বাচন চায়। রাজনৈতিক দলের কাজ কি? জনগণের কাছে তার তো দায়বদ্ধতা আছে, তার তো সাংগঠনিক একটা প্রক্রিয়া আছে, সে তো নির্বাচনই চাইবে। এবং সেটা না, তার সমর্থকরাও চায়, তার মানে একটা বড় অংশ নিশ্চয়ই। এখানে তো দোষের কিছু না। কিন্তু আপনি কি করছেন? আপনাকে বলছেন যে বাংলাদেশটাকে, আপনাকে তো একটা কাজ করার জন্য আপনাকে স্পেশাল এখানে দেওয়া হয়েছে, কিন্তু 5 মাসে আপনি দৃশ্যমান দেখান তো, আপনি কি করেছেন দৃশ্যমান দেখান। একটা কথা, আমি বরং একটা ভয়ঙ্কর একটা ঘটনা আপনি দেখেন। এই যে আজকে আপনি দেখেছেন কিনা, এই পাবনাতে এক যুবলীগের একটা ছেলেকে ধরেছে, তাদের লোকরা ছিনতাই করে নিয়ে গেছে। এই যে আজকে দেখলাম যে এক জায়গায় লিফলেট দিচ্ছে, একটা সরকারি কলেজের একজন শিক্ষক লিফলেট দিচ্ছে, শিক্ষা ক্যাডারের সরকারি শিক্ষা ক্যাডার। অর্থাৎ এই সাহসগুলি কেন পাচ্ছে আপনি জানেন? আপনার এই 5 তারিখের পর স্বরাষ্ট্র উপদেষ্টা একটা প্রেস কনফারেন্স করেছে যে মামলা হলেই তাকে গ্রেফতার করা যাবে না। এখন আমরা তো বাংলাদেশে মোটামুটি রাজনীতি হিসাবে, রাজনৈতিক কারা কোন দল করে মোটামুটি তো আমরা চিনি। আপনি সবাই দেখেন বাসায় থাকে, সবাই যার যার অবস্থানে আছে, শুধুমাত্র উপরের লেভেলের কিছু লোক এখান থেকে চলে গেছে। তাহলে আপনার সবার মনের মধ্যে একটা বিরাট স্বস্তি, ইউনূস সরকারের আমলে আমরা খুব শান্তিতে আছি, আমাদের অন্য কোনো টেনশন নাই। অর্থাৎ এই যে যাদেরকে আপনি ফেসিস্ট বলছেন, তারা 15.5-16 বছর আমাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, তাদেরকে আপনি আইনের আওতায় আনতে হবে না? আনতে পারছেন না, বরং আপনার মেসেজটা জনগণের কাছে ক্লিয়ার না যে আপনি কি করতে চান। একটা হযবরল অবস্থা তৈরি করে ফেলেছে এই ইউনূসের নেতৃত্বে। আমি আবার আপনার কাছে আসবো, অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা স্যার। আপনার কাছে যাওয়ার আগে 1 ঘন্টা আগের প্রথম আলোর একটা হেডলাইন পড়ি। ঢাকায় স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ, রিকশায় করে নিয়ে লাশ ফেলা হয় হাতের ঝিলে। 1 ঘন্টা আগের ইনফরমেশন। তো এটি তো নিশ্চয়ই একটি ঘটনা দিয়ে হয়তো পুরো প্রক্রিয়াকে বোঝানো যাবে না, কিন্তু আমরা সংবাদের বা সংবাদ মাধ্যমের ছাত্র হিসেবে যেটুকু বুঝি যে এগুলো তো নিশ্চয়ই একটা চিত্র তুলে ধরে আসলে কি ঘটছে। সো প্রশ্নটা একই, যে আসলে এই দাবিগুলোর শেষটা কোথায় হবে এবং এই দাবিগুলো বারবার এত ঘনীভূত হচ্ছে কেন স্যার? আপনার আগে যে প্রশ্নটা করলেন যে শেষ কোথায় হবে, শেষ সমস্ত বোঝা গিয়ে জমা হবে পরবর্তী সরকারের জন্য। এবং একসময় তো রাজনৈতিক সরকার আসবে, সে যারাই আসুক, সরকার তো কেউ না কেউ গঠন করবে এবং এগুলো জমতে থাকবে। এবং রাজনৈতিক সরকারকে স্বাভাবিকভাবে ব্যবস্থা নিতে হবে। পুলিশ এখন যত নিষ্ক্রিয় মনে হচ্ছে, সবসময় এরকম নিষ্ক্রিয় থাকবে না। আমাদের তরুণ রাজনীতিকের কাছ থেকেও কিন্তু সেটা জানা গেল যে তিনি, আমি যদি খুব একটা স্পষ্ট হতে পারিনি তার বক্তব্যে, যে তারা কি চাইছেন কিনা যে পুলিশ অ্যাকশনে যাক। কারণ উনি বলছেন যে অনেক পুলিশের তো মোরাল নেই, তারা যেতে পারছে না। যে আপনি বলতে চাই, মানে পুলিশ তো মোরালি ডাউন। যে পুলিশকে আমরা মনে করি, এই পুলিশকে সংস্কার করে পুলিশের যে ব্রুটালিটি আমরা গত 16 বছর দেখেছি, জুলাই মাস তো বাদ, এই যে ব্রুটালিটি দেখেছি রাজনৈতিক দলগুলোর উপর, যে প্রতিহিংসা দেখেছি, এই প্রতিহিংসা বাদ দিয়ে তাদেরকে ল এনফোর্সমেন্ট যাতে ঠিক করতে পারে ওই জায়গাতে নিয়ে আসতে। মানে তার মানে এটা আসলে কোনো উত্তরের দিকে কিন্তু আমরা যেতে পারছি না। মানে পুলিশকে যদি আমি ফুললি ইকুইপ করি, তাহলে দুটো পদ্ধতি থাকে। একটা পদ্ধতি হচ্ছে যে পুলিশ শক্তি প্রয়োগ না করে বিকল্প কিভাবে যে কোনো মব দমন করতে পারে বা ডিসম্যান্টেল করা। এখন যে ধরনের প্রতিবাদ হচ্ছে সেটা ওই অ্যাপ্রোচেও কাজ করবে না, কারণ এটা একেবারে ভিন্ন বাস্তবতা। ওইটা অন্য বাস্তবতা, সেই বাস্তবতা নিয়ে অনেক রকম আলোচনা আছে যে পশ্চিমে এটা কিভাবে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হয়। তার মানে আমরা দুটো চ্যালেঞ্জের মধ্যে, এক হচ্ছে পুলিশকে পুনর্গঠন করতে পারছি না, দুই হলো মানে তিনটা আসলে এগুলো যে পুনর্গঠন করার পরে হয় তাকে শক্তি প্রয়োগ করতে দিতে হবে চূড়ান্ত অবস্থায়, না হলে তাকে শক্তির বিকল্প অন্য কিছু প্রয়োগ করতে দিতে হবে। চতুর্থত আপনি আদৌ পুলিশি বিষয় দিয়ে এটাকে সমাধান করতে পারবেন। এখন যেটা হচ্ছে, সে কোনো কোনো ক্ষেত্রে সহিংসতা তো তৈরি করছে না, সে হয়তো ভাঙছে না, সে বসে আছে রাস্তায়, বা সে তো বলছে না যে আমি আপনার কোনো, কিন্তু সে ওই অর্থে সিভিল ডিসঅবিডিয়েন্সে যাচ্ছে না, কিন্তু সে যেটা করছে সেটা আরো ভয়াবহ। আপনার একমাত্র রাজধানী শহর, এক কেন্দ্রিক দেশে সিভিল ডিসঅবিডিয়েন্সে না গেলে শহর তো স্যার কোলাপস করছে। আমি সেটাই বলছি যে সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে তাহলে এইটার যত বোঝা জমবে সমস্তগুলো পরবর্তী রাজনৈতিক সরকারকে এগুলোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং সেটা তার জন্য অত্যন্ত কঠিন একটা অবস্থা। এরকম মানে আপনার হাইপোথিসিসটা কি এরকম কিনা যে সমস্যাগুলো আসলে যখন একটা রাজনৈতিক সরকার আসবে তাদের উপর চাপবে, এবং এটা দুটো লেআউটটা পলিটিক্যাল গভর্নমেন্টের মাধ্যমে। এটা আমার কাছে যেটা মনে হয় বা এখন পর্যন্ত যেটা ধারণাটা দাঁড়ায় এরকম, যে আমি বলবো না যে এই সরকার চায় না, এই সরকার চায় না সেটা আমরা কেউ বলবো না, কিন্তু এর যে ভলিউম
এবং যে মাত্রায় বা যে ব্যাপ্তিতে যে সংখ্যায় প্রতিদিন হচ্ছে, সেটা এই সরকারের আরো অনেক এজেন্ডা আছে। এবং যে কথা একটু আগেই বললাম যে প্রথম দিকে এই সরকারের এজেন্ডাগুলো যতটা স্পষ্ট ছিল, এখন কিন্তু তার সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই। কারণ প্রথম দিকে আমরা মনে করেছিলাম যে একটা সংস্কার কর্মসূচি হবে, 3 মাস হবে, তারপরে সে করবে, কনসালটেশন হবে। কিন্তু এটা আনলাইক আদার কেয়ারটেকার গভর্নমেন্ট, যে আমি জানি সে কি করবে, সে তার রুটিন ওয়ার্ক কি করবে, পলিসি ম্যাটারে যাবে না, সে নির্বাচন করবে। এখানে কিন্তু তা না, এখানে এক ধরনের একটা উন্মুক্ত বিষয় কিন্তু রয়ে গেছে। সুতরাং এটা যদি এমন চলতে থাকে যে প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ চলবে, এই সরকার শক্তি প্রয়োগে যেতে পারবে না। শক্তি প্রয়োগের কথা আমরা কেউ বলছি না, আমরা এটা আলোচনার স্বার্থে বলছি। আমরা বলছি না যে পুলিশ গিয়ে কালকে শক্তি প্রয়োগ করে গেলে, আমরা কেউই চাইবো না। কিন্তু এটা থামানোর উপায়টাকে আপনি একটা জিনিস দেখেন, আপনি সুরক্ষা দিচ্ছেন কাকে? প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায়। আপনি সচিবালয়ে সুরক্ষা দিচ্ছেন, আপনি অন্য জায়গায় সুরক্ষা দিচ্ছেন। যে ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘটে গেল গত কয়েকদিন আগে, তার সুরক্ষা কে দেবে? যেটা ঘটে যাচ্ছে না। আপনি ধরেন এই শহরের উত্তর অংশ আপনি কোলাপস করে দিচ্ছেন, তারপরে দক্ষিণ অংশ কোলাপস করে দিচ্ছেন। গুরুত্বপূর্ণ জায়গা, যে শিক্ষা প্রতিষ্ঠান যার কোনো পুলিশ নাই, যার কোনো ওই ধরনের ল এনফোর্সিং এজেন্সি নাই, সে কি করে টিকবে? একটা কর্পোরেশন, একটা আপনি দেখেন প্রথম দিকে আপনি গার্মেন্টসকে কিছুটা ঠেকিয়েছেন, এরপরে আর বড় যে জায়গাগুলোতে আপনি পারছেন না। আমি আপনার কথাতেই ফিরে আসবো। আপনি একটা শব্দ বলছেন যে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নাই কেন? কেন প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নাই? আমরা অন্তত বেশ কয়েকজন, নাম বলছি না, কয়েকজন উপদেষ্টাকে দেখি না, মানে কাজ কি সেটা জানি না। অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তো দেখাই যায় না, অন্য আরো কয়েকজন বলা যাবে যাদের আমরা কাজ দেখি না। তাহলে এই ঘটনাগুলো যখন ঘটছে, আমরা যদি এবার বিকল্প পথে আসি, আমরা পুলিশ অ্যাকশন চাচ্ছি না। যদি পুলিশ পুনর্গঠিত হয়, তাও তো আমরা চাই না যে পুলিশ অ্যাকশনে যাক। এবং এটা পুলিশ অ্যাকশনের সিচুয়েশন না, এটা একেবারে ভিন্ন রকম জিনিস। আপনি যে সংখ্যা বললেন, এটা সম্ভব, তাহলে পুরো ঢাকা শহরের অর্ধেক লোককে পুলিশ বানাতে হবে। কিন্তু প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচে যাদের যাওয়ার কথা, যারা ওই লেভেল অফ সিরিয়াস এনগেজমেন্টে নাই, যাদের দেখতে পাচ্ছি না, তারা তাহলে আলোচনায় যাচ্ছেন না কেন? তারা কেন ব্যবহৃত হচ্ছেন না সেখানে? শিক্ষার্থীরা শুরুতে অভ্যুত্থানের পরে আমাদের বয়স্ক হিসেবে প্রত্যাশা বলছি, তারা এখন রাজনৈতিক দল গঠন করছেন, এটা তাদের স্বাধীনতা, তারা প্রয়োজনে করবেন, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি। আমরা প্রথমে ভেবেছিলাম যে তারা এই যে অভ্যুত্থানটা নিয়ে যে কাজ করবেন, মানুষের কাছে যাবেন, এই যে নিরন্তর ক্যাম্পেইনটা, যে পরিবর্তনটা তারা করবেন, শুধু সংস্কার কাগজে কলমে না, সেখানে কিন্তু তারা নাই। তারা করেছেন প্রথম দিকে, এখনো তারা যাচ্ছেন, সামনে একটা যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন, কিন্তু এখন স্পিরিটটা সীমিত হয়ে আসছে, ক্ষমতাটা সীমিত হয়ে আসছে, প্রভাবটা সীমিত। কারণ তারা একটা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া এখন আছে, দল গঠন করতেই পারেন, তরুণরা রাজনৈতিক দল গঠন কেন করবেন না? কিন্তু প্রশ্ন হলো যে তারা কিন্তু অভ্যুত্থান নিয়ে যে কালচারাল ক্যাম্পেইন করা, যে পলিটিক্যাল ক্যাম্পেইন, পলিটিক্যাল বলতে দল অর্থে বলছি না, এটাকে নিয়ে যাওয়া, তারা যে নেগোসিয়েশনের জায়গাটা যাবে, তারা যে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচে যাবে, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে দাবিগুলো করছে, আমরা নাম বলছি না, আমি দুজনই শিক্ষা প্রতিষ্ঠানে, যে কারকে স্ট্যাটাস পাওয়া উচিত বা না উচিত, কিন্তু কোনো ক্ষেত্রে এটা কোনো বৈশ্বিক মানদণ্ডেও দাঁড়ায় না, এটা সম্ভব না। কোনো ক্ষেত্রে এটা কোনো এডুকেশন ফিলোসফিতেও যায় না, এডুকেশন ম্যানেজমেন্টের আওতার মধ্যে এটা পড়ে না। এখন এক শিক্ষা উপদেষ্টা কোনো রকম যতটুকু পাচ্ছেন বলে যাচ্ছেন, কেউ শুনুক বা না শুনুক। সুতরাং আমার কথাটা হলো যে এখানে সাংঘাতিকভাবে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচের ঘাটতি। এখানে কি লেভেল অফ নেগোসিয়েশন হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। রাষ্ট্রীয় সংস্থাগুলো কি দায়িত্ব পালন করছেন, তারা কি সরকারকে জানাচ্ছেন না যে আজকে কে বসতে পারে, কে দাবি নিয়ে আসতে পারে? সেই দাবিটা মাঠে গড়ানোর আগে তাদের সঙ্গে আলোচনায় বসা যায় কিনা? কিন্তু আবার আপনার ওই কথাটা বলে আমি ছেড়ে দিচ্ছি, এগুলো জমছে, এবং জমতে পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসে তার জন্য অত্যন্ত একটা কঠিন একটা চ্যালেঞ্জের মুখোমুখি থাকে। আমি আবার একটু জাহিদের কাছে আসতে চাই। জাহিদ, রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গ যেহেতু স্যার একটু তুললেন, সেটা নিয়ে একটু আপনার কাছ থেকে সবশেষ তথ্য শুনি আপনাদের রাজনৈতিক দল গঠনের ব্যাপারে, এবং একটু যদি স্যারের বক্তব্যটা একটু অ্যাড্রেস করেন যে আপনারা যেই অভ্যুত্থান পরবর্তী যে ক্যাম্পেইনগুলো আপনারা যত মানে আরো প্রোঅ্যাক্টিভ ওয়েতে মানুষের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, সেটুকু আপনারা পেরেছেন কিনা? জি, ধন্যবাদ। দুইটি প্রশ্ন স্যারের কথা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে আমরা আসলে স্যার যে পলিটিক্যাল এবং কালচারাল ক্যাম্পেইনের কথা বললেন, সেটা আদতে কতটুকু হয়েছে। দেখুন, 5 আগস্টের পরে দেশের এমন অবস্থা দাঁড়ালো, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যকার একটা সংঘর্ষ আমরা গত সপ্তাহে দেখলাম। ওখানে দরকার কি ছিল? এখানে দুই বিশ্ববিদ্যালয় এবং কলেজের কর্তৃপক্ষ, অ্যাডমিনিস্ট্রেশন বসবে, তারা সমাধান করবে, ছাত্ররা মাঠ থেকে ফিরে আসবে, তারা কোনো রকম সহিংসতা জড়াবে না, কিংবা এটাকে ল এনফোর্সমেন্ট এজেন্সি এটাকে সমাধান করবে। আমরা কি দেখলাম যে সেই ঝামেলা বা সেই মারামারি, সেই সহিংসতা ফিরাইতে যাওয়া লাগছে ছাত্র নেতাদের।
ধরুন ছাত্রনেতারা কিন্তু, আমি একটু ছাত্রনেতাদের প্রসঙ্গ বলাতে বলছি, হাসনাত আব্দুল্লাহ আমরা একটা ভিডিও ফুটেজ দেখেছি, তিনিও কিন্তু যে জিনিসটা আসলে কিন্তু ঠেকাতে পারেন এবং তিনিও কিন্তু অনেকখানি ব্যর্থ আসছেন। কিন্তু স্যার আমি একটু একটা কনসিকুয়েন্স দেখাতে চাই, না ছাত্রনেতাদের প্রসঙ্গটা আসলে কিন্তু আমাকে একটু বলতে হবে, আমি কিছু প্রশ্ন করতে পারি। ছাত্রনেতাদেরকে যেতে হচ্ছে, এইটাকে আপনারা নিজেরাই নিজেদেরকে, যেটা আপনারা কি নিজেরাই দায়িত্বটা নিয়েছেন? স্যার আমি একটু ওই পুরো আলোচনাটা করলে আশা করি আপনার প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে। ধরুন 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে অনেক রকমের 136টি আন্দোলন, তার মধ্যে প্রত্যেকটা আন্দোলন যে যৌক্তিক এবং না পাওয়া থেকে হয়েছে ব্যাপারটা এমন নয়। অনেকগুলো আন্দোলনে আমরা আওয়ামী লীগের এই ইন্ধনগুলো যখন স্যারও যেটা বললেন, আমিও যেটাতে একমত পোষণ করি যে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা প্রোঅ্যাক্টিভ হতে পারছে না, কিংবা সরকারি প্রোঅ্যাক্টিভ না। কিছু সমস্যাতে স্যার বলেন যে এটা পুলিশ দিয়ে সম্ভব না, স্যার মোটা থেকে সরকারও প্রোঅ্যাক্টিভ না। সুতরাং এই সকল জায়গাতে যদি এই সমন্বয়করা কিংবা ছাত্রনেতারা না যেতেন তাহলে হয়তো এই সমস্যাগুলো আরো অনেক দূর গড়াত। ধরুন এই তাবলিগের ইজতেমা নিয়ে যে মারামারি, আমরা টঙ্গীতে দেখলাম যে তিনজন মারা গিয়েছে, সেখানে ওই রাতে যদি সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ না যেতে, আমরা আশা করছি আল্লাহ রাখুক আরো অনেকগুলো লাশ পড়তে। সুতরাং এরকম কিছু ব্যাপার আছে। যেহেতু রাজনৈতিক দলের যে ব্যাপারটি বলা হলো, আমরা মনে করছি যে বাংলাদেশের একটি নতুন ধারার রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত প্রয়োজন, পুরনো বন্দোবস্ত থেকে বের হয়ে আসা প্রয়োজন। এটা একই সঙ্গে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, মানুষেরও চাওয়া। পলিটিক্যাল এবং কালচার ক্যাম্পেইন থেকে আমরা এই কথাটি পেয়েছি। স্যার যেটা বলছে আমরা গিয়েছি কিনা, দেখুন 5 তারিখের পর একটা বন্যা হলো, আমরা দেখলাম ফেনী, নোয়াখালী, কুমিল্লা সেখানে গিয়েছি। এরপরে আমাদের প্রত্যেকটি বিভাগে অগস্ট মাসের লাস্ট উইকে বিভাগীয় প্রতিনিধি টিম গঠন করে পাঠানো হয়েছে। আমরা এরপরে যখন প্রোক্লেমেশনের কথা আসলো, আমরা সারা বাংলাদেশে কম করে হলে 20 লক্ষ মানুষের কাছে পৌঁছেছি, কথা বলেছি, তারা কি চায়, কেমন করে প্রোক্লেমেশন চায়, কনস্টিটিউশন নিয়ে তাদের ভাবনা কি, তারা কি 72 কনস্টিটিউশন চায় কিনা, যদি না চায় তারা আসলে 20 লক্ষ মানুষ স্যার ডিটেইল। জি স্যার, আপনি স্যাম্পল, আমি সেটা বলছি, আপনি সোশ্যাল মিডিয়াতে মানুষের সাথে প্রোক্লেমেশন কিংবা সংবিধান নিয়ে আপনারা কথা বলেছেন, আমি প্রোক্লেমেশন নিয়ে বলেছি। আপনি সংবাদ মাধ্যমগুলোতে দেখবেন যে আমাদের পুরো সপ্তাহব্যাপী জানুয়ারির প্রথম, সেটা কি আপনারা কোন ফরম্যাটে বলেছেন? আমরা লিফলেটিং করেছি, তাদের সঙ্গে কথা বলেছি এবং এই লিফলেটে আমরা আমাদের কথাগুলো বলেছি। স্যাম্পল একদমই আমরা প্রত্যেকটি জেলা, আমরা একটু প্রত্যেকেই বুঝতে চাচ্ছি, এই 20 লক্ষ মানুষ ইটস এ হিউজ নাম্বার, কিন্তু আমরা এটা কয়েকটা ক্যাটাগরিতে সেট করেছি। যেমন আমরা একদম প্রত্যেকটি জেলা শহরে, উপজেলা শহরে, যেমন আমার বাড়ি পটুয়াখালীতে, বরিশালে, আমি আমার জেলাতে গিয়েছি। আমার জেলাতে 6টি উপজেলাতে যাওয়া হয়েছে, জনসভা হয়েছে এরকম। এবং আমরা জনসমাবেশ করিনি, কোনো সমাবেশ করিনি, আমরা বাজারঘাটে গিয়েছি। যে বাজারঘাটে একজন মানুষ চা বিক্রি করে, পান বিক্রি করে, তাদের কাছে গিয়েছি। একই সঙ্গে সিভিল সোসাইটি, আমি এটা একটু আসলে ইন্টারেস্টেড, তারা প্রোক্লেমেশন সংবিধান এত ডিটেইল বোঝে না? প্রোক্লেমেশন তো বুঝেন না, তারা বোঝেন যে জুলাই মাসে আন্দোলনটা তারা কেন করেছেন। আমরা রিকশাওয়ালাদেরকে আন্দোলন দেখি নাই, অবশ্যই আমরা চাওয়াদেরকে দেখি নাই, দেখেছি না তারা আসলে কি চান, তারা কি পুরো বন্দোবস্ত চান নাকি নিউ সেটেলমেন্ট? কি বলেছে মানে যেমন ধরুন একটা কমন অভিযোগ ছিল, আমরা যখন তাদের কাছে গিয়েছি যে কি সমস্যা, কি হতে পারে নতুন বাংলাদেশে, আপনাদের প্রস্তাবনা কি, আপনারা কি চান, একদম কমন পিপলের কিছু সাধারণ কথা ছিল। যেমন আওয়ামী লীগ আমরা দেখেছি যে একজন মানুষ একটা সামান্য পানের দোকান দিল, তাকে চাঁদা দিতে হতো। একজন মানুষ সামান্য একটা অটোরিকশা চাইলো, তিনি যেখানে অটোরিকশা রাখেন, নানা রকমের চাঁদাবাজি দেখতাম। তারা এগুলো চান, তারা নতুন বন্দোবস্ত, হ্যাঁ এগুলো কমন ব্যাপার, এক কথায় যদি বলেন। হ্যাঁ, সুতরাং সেটাই আপনাদেরকে মানে অনুপ্রাণিত করেছে নতুন রাজনৈতিক। সুতরাং আমরা মনে করেছি এই নিউ সেটেলমেন্টের জন্য আমাদের একটা রাজনৈতিক দল করা প্রয়োজন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা দিয়ে আমরা সেই দল গঠনের প্রক্রিয়ায় আছি। ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে আশা করি আমরা ঠিক হয়েছে। এটা নিয়ে এখন আলোচনা। আমরা একটা গণমাধ্যমে একটা রিপোর্ট দেখলাম যে খুব নিশ্চিতভাবে সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলামের নামটা আমরা শুনেছি। আক্তার হোসেন এবং পাটোয়ারি কে আপনার নেতৃত্বে, এই ব্যাপারটি আমরা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ক্লিয়ার করেছি যে কে আহ্বায়ক হচ্ছেন, কে সদস্য সচিব হচ্ছেন বা কারা সেই সমিতিতে থাকছেন, এই বিষয়টা আমাদের মধ্যে এখনো মীমাংসা হয়নি। এটা নিয়ে দীর্ঘ আলোচনা হচ্ছে, দীর্ঘ আলোচনা চলবে, এরপর আমরা সিদ্ধান্তে পৌঁছাবো। সিদ্ধান্তে পৌঁছানোর পরে আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো। যদি একটু জানতে চাই, এরা কি যে 3 জন যে গভর্নমেন্টে আছে, যদি গভর্নমেন্টে থাকবে না, যদি উপদেষ্টা কাউকে মনে হয় আমাদের রাজনৈতিক দলের স্বার্থে প্রয়োজন, তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ মনে করছেন, আপনাদের কাউকে প্রয়োজন? স্যার এটা নিয়ে আমাদের এখন আলোচনা চলছে। যদি মনে হয় যে প্রয়োজন, বা তারাও যদি মনে করেন প্রয়োজন, তারা উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে এরপরে আসবেন। আর যদি মনে হয় যে না তাদের দরকার নেই, আমরা এটাকে লিড করতে পারবো, তাহলে তারা উপদেষ্টা হিসেবে অ্যাক্ট করবেন। তাহলে আরেকটু প্রশ্ন করি, মানুষের মনে তো এই বদ্ধমূল ধারণা জন্মাবে
যে এক গ্রুপ রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ওইটাকে ব্যবহার করছে, আরেক গ্রুপ রাজপথে। সেটা আপনারা সেরকম কোনো বিষয় আপনাদের মাথায় আছে? কি উত্তর আসবে আপনাদের? দেখুন, যে 3 জন উপদেষ্টা ছাত্র থেকে গিয়েছেন বা ছাত্র নেতৃত্ব থেকে গিয়েছেন, তারা রাষ্ট্রীয় এবং প্রত্যেকে 2টা করে মন্ত্রণালয় দুজন 2টা মন্ত্রণালয় চালাচ্ছেন, একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ করছেন। আপনি আমাকে 2টা কারণ বলেন, এটা মানুষ কেন কিংস পার্টি মনে করবে না? 2টা কারণ বলেন স্যার। কিংস পার্টি মনে করবে না স্যার, এইখানে পুরো সরকার কি ছাত্রদের নেতৃত্বে, মানে 5 তারিখে যখন শেখ হাসিনার পতন হলো, আমরা প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, খুব পাবলিকলি বলেছেন, বিশ্বমঞ্চে বলেছেন ছাত্রতায়। আচ্ছা, এটা হয়তো রেটরিক আমি যদি ধরিও বা ফিগারেটিভ অর্থ ধরি, আনুষ্ঠানিকভাবে উনি কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলেছেন ছাত্ররাই ওনার নিয়োগকর্তা। তার মানে আমরা ধরে নিই যে ছাত্রদেরই। 5 তারিখে যখন শেখ হাসিনার পতন হলো, যতক্ষণ আমরা গণভবনের দিকে যাচ্ছি, মার্চ করছি, আমরা দেখছি তখন ক্যান্টনমেন্টে মিটিং চলছে যে সরকার কি হবে। এটা এখন ওপেন সিক্রেট। আমরা দেখেছি, আমরা ওই রাতে সমন্বয়কে তারাও গেছেন, আমরা ওই রাতে স্যার কোনো সমন্বয়ক জাননি। ওই রাতে বঙ্গভবনে যারা গিয়েছেন 3 জনকে ছাত্র প্রতিনিধি বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে, স্যার আমি শেষ করি, আমি দায়িত্ব নিয়ে বলছি, 158 জন সমন্বয়কের যে লিস্ট 3রা আগস্ট প্রকাশিত হয়েছিল, 3 জনের কারো নাম সেই লিস্টে নেই। কারা নিয়ে গেছে? এক্স্যাক্টলি স্যার, কোশ্চেনটা ওইখানেই। তাহলে প্রশ্ন, 3 জন কারা? আমি একটু শেষ করি ভাই, না উত্তর দেন, আমরা দর্শকও শুনতে চাচ্ছি। এই 3 জন যে গেল, প্রশ্ন হচ্ছে ওই মিটিং এ এই 3 জন বাদে আর কারা ছিল? তার মানে কি তাদের মধ্যে অ্যাটাচমেন্টের ভিত্তিতে আমাদেরকে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছে। আমি আমার কথা বলি, আমি যখন গণভবন থেকে মার্চ করছি, ওকে, আমার বিরতির আগে আমার উত্তরটা যদি দর্শকরা বারবার জানতে চায়, স্যার এটা একটু শেষ করি। ওই 2টা কারণ কেন হবে না স্যার, ওইখানে আসছে। ফলে এটা কিংস পার্টি। তার মানে দেখুন, যখন 5 আগস্ট শেখ হাসিনা পতনের পরে সরকার কিভাবে হবে আলোচনা চলছে দিনভর রাতভর বঙ্গভবনে ক্যান্টনমেন্টে, সেখানে ছাত্রদের কোনো উপস্থিতি ছিল না। সুতরাং সরকার গঠনের প্রাথমিক আলোচনায় ছাত্ররা ছিল না। সুতরাং এই প্রধান উপদেষ্টা কি হবে এটা ছাত্ররা জানতো না। এক্স্যাক্টলি স্যার, এইখানেই পড়া। আমরা আমাদের থেকে প্রস্তাবনা দিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হতে পারেন, কিন্তু আপনি ধরুন এখন 14 জন উপদেষ্টা আছেন, সকল উপদেষ্টা কি আমাদের থেকে রিকমেন্ডেড? সকল উপদেষ্টা কি আমরা নিয়োগ দিচ্ছি? তাহলে আমার একটা প্রশ্ন আছে, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এই অভ্যুত্থানের পরে ওই মুহূর্তে ছাত্রদের হাত থেকে এটা সরে গেছে? এক্স্যাক্টলি। অনেকগুলো আসলে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমাদেরকে শুনতে হবে। আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কারণ আপনি ওনারা বলছে 3 জন সমন্বয়কের মানে সাজিয়ে নেওয়া হয়েছে। আপনি ক্লিয়ার দিলে ভালো। হ্যাঁ এক্স্যাক্টলি, 3 জন কারা নিয়ে গেছে? এখন ওইখানে কথা যে ওই টেবিলে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল, তারা কি একবার চেক করবার মতো, মানে একবারও চেক করলেন না? এই প্র্যাগমেটিক কি তারা হতে পারলেন না যে তারা তো দেখেছেন কারা আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছেন? তারা দেখেন নাই আমরা কি 5 আগস্ট থেকে ওই যাদেরকে সাজিয়ে নিয়ে তাদের এখন কি, এখন কোথায়? তারা একজন গণ অধিকার পরিষদের নেতা, আর ওই যে ওনার নাম হচ্ছে আরিফ তালুকদার, 2 জন ছিলেন, আরো একজন ছিলেন তার নাম আব্দুল্লাহ, আর একজন ভদ্রমহিলা ছিলেন যার পুরো পরিবার আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত। কোশ্চেন হচ্ছে তারা কারা নিয়ে গেছে, সেই কোশ্চেন উত্তরটা আমরা খুঁজছি। আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন, আমি অজনপ্রিয় আগের অবরোধের আলোচনাতেই চলে আসি, যদি এই আলোচনায় হয়তো দর্শকরা বেশি চাইবেন শুনতে, তাহলে যেটা আমার কাছে দাঁড়াচ্ছে এই সরকার অর্থনীতি সহ বাকি যে এজেন্ডাগুলো আছে, সংস্কার যেগুলো হয়েছে, সেগুলো কতদূর গড়াবে কনসালটেশন আমি এখনো জানি না। সামনে রোজা আসতে যাচ্ছে অর্থনীতির, কিছু কিছু বিষয় আছে মুদ্রাস্ফীতির মতো, চাইলেই 6 মাসে সেটা ঠিক করা যায় না। এরপরে আমি একটু খুব দ্রুত বলি, এরপরে গঙ্গার চুক্তি নবায়নের কি হবে, এরপরে তিস্তার কি হবে, এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের সহ 600 অবরোধের ঘটনা, তাহলে সবগুলো পরবর্তীতে যারা সরকার গঠন করবে আপনাদের এই প্রশ্নগুলো স্যার আমরা বিস্তারিত আলোচনা করব। এবারে আবারও যেতে চাই বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে। আমরা প্রথম রাউন্ডে মোটামুটি অবরোধের আলোচনাগুলো শুনছিলাম, এর পেছনের কারণ দাবির মিছিল দীর্ঘ হচ্ছে, এর পরিণতি পরবর্তী সরকারের উপর গিয়ে পড়বে বলে মনে করছেন অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা। সেটি একটি দিক। আরেকটা দিক এইটি হচ্ছে যে ছাত্রদের রাজনৈতিক দল গঠনের বিষয়টি তারা অলরেডি আপনার সহ আলোচক বলেই ফেলেছেন, 20 লক্ষ মানুষের সাথে তারা কথা বলেছেন, মানুষ নতুন বন্দোবস্ত চাচ্ছে। তো আপনারাও তো মানুষের সাথে কথা বলেন, তারা কি চাচ্ছে? না, আমরা একটা কথা দেখেন, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই, এ নিয়ে আমাদের কোনো নাই, কারণ আমাদের দলটা হলো একটা বহুদলীয় গণতন্ত্র। আমার প্রশ্ন ওটা না, আমার প্রশ্ন হচ্ছে ওনারা যাদের সাথে কথা বলেছেন তারা নতুন বন্দোবস্ত চাচ্ছে, তা আপনারাও তো অনেক মানুষের সাথে কথা বলছেন, নতুন বন্দোবস্তটা কি সেটাই একটু আপনি বুঝেন, যদি বুঝেন তাহলে আমাকে বলেন। তার আগে একটু বলি, এমনি যেটা সংখ্যার কথা উঠলো, আপনারা তো পুরো দেশব্যাপী কনসালটেশন করেছেন, তাতে কত লক্ষ লোককে রিচ করা গেছে বলে মানে আমাদের? না, আমরা মেইনলি করতেছি স্যার, এটা হলো আমাদের দলের যারা মানে একটা ধরুন জনসংখ্যা 6 মাসে কি পরিমাণ মানুষকে রিচ করেছে?
বলছেন, আপনি তো প্রশিক্ষণ ওর একটা দাবি করছে। এইটা ধরেন আমাদের আমরা যেটা আমাদের একটা মূল দল বিএনপি ধরেন, আমাদের 11টা অঙ্গ সংগঠন আছে, 12টা, আমাদের আইনজীবী সমিতি একটা আছে, আমাদের বুদ্ধিজীবী একটা আছে, এরকম মিলে এক একটা মিটিং এ আমাদের 800-900 এইভাবে আমরা। কিন্তু যদি প্রতিনিধিত্ব ধরি তাহলে 1 কোটি 2 কোটি লোক আপনারা রিচ করেছেন। তারা কি বলছে? তারা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত শব্দটা বলছে? তারা আমরা তো কিছু প্রস্তাবনা দিচ্ছি তাদেরকে, দিয়ে তারপর তাদের মতামত। যেমন আমরা যে প্রস্তাবনা দিচ্ছি যে বাংলাদেশে আমরা দেখেছি যে দলীয় সরকারের অধীনে শাসিত হতে হতে ওই দলটা একটা ফেসিস্ট হয়ে যায়, যার জন্য আমরা বলেছি যদি বিএনপি আগামী দিনে জনরায়ের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার সুযোগ পায় আমরা জাতীয় সরকার করব। এইটা আমরা আমাদের নেতাকর্মী সমর্থকদেরকে আমরা এটা কনভিন্স করছি। এটা কনভিন্স করেছেন? আমরা করে চলেছি, এটা কন্টিনিউ। আমরা বলেছি যে আগে এই যে জনগণের, শুধু রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নিতে হবে না, জনগণ কি চিন্তা করে। সেখানে আমরা বলেছি যে আগে একটা গণভোটের প্রচলন ছিল, আমরা সেই গণভোটটা রেফারেন্ডাম সেটা আমরা দিতে চাই। আমাদের নেতা কর্মীদের কনভিন্স করে তাদের সেই সমর্থনটা চাই। যেমন আমরা বলেছি যে তরুণদের আমাদের আইটেম আছে, যেমন তরুণদের ক্ষেত্রে আমরা বলছি, যারা যুবকদের ক্ষেত্রে আমরা বলছি যে যুবকদের তো আমরা কর্মসংস্থান করার চেষ্টা করবই। তারপর লেখাপড়ার ক্ষেত্রে তাদের 2 ধরনের আমরা লেখাপড়া করা হয়, একটা হইলো নলেজ বেস, ইনোভেশন বেস, আর একটা ডিমান্ড বেস। মানে ডিমান্ড বেস হতে যাদের ধরেন বিশেষ প্রশিক্ষণ বা যোগ্যতা এইদিকে তাদের উচ্চশিক্ষা দরকার নেই, বাকিটা উচ্চশিক্ষা। শুধু তাই না, আমরা বলেছি যদি সে লেখাপড়া করার পর এরা যদি 1 বছর পর্যন্ত তাদেরকে আমরা বেকার করে দেব। আমি একটু প্রথমকার একটা কথাতে আসতে চাই। আপনি বলেছেন আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটি বলেছেন যে স্বাগত জানান, উনি আবার এটিও বলেছেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কোনো রাজনৈতিক দল গঠন হয় সেটা আসলে জনগণ হতাশ হবে। তো এই কথাটা ওনার মানে এরকম কি কোনো আশঙ্কা আপনার দলগত? না, এই হতাশা উনি এই কারণে বলেছে কারণ এই বর্তমান ইউনিসের সরকারটা কিন্তু একটা বৈষম্যহীন সরকার। আপনি একটা বৈষম্যহীন সরকারের কমিটমেন্ট আপনি করে আবার একটা পক্ষকে আপনি সুবিধা দেবেন, তাহলে জনগণ হতাশিত হবে। আপনি আর আমরা 4 জন এখানে আছি, আপনি বললেন যে আমি 3 মিনিট পাবো, 4.5 মিনিট পাবে, উনি 3 মিনিট পাবে, আপনি যে হঠাৎ করে আমাকে 10 মিনিট দিয়ে দেন, তাহলে এদের মধ্যে কি হতাশা আসবে না? আসবে না। সেটা আপনাদের কি কোনো আশঙ্কা? অবশ্যই আশঙ্কা তো আমরা দেখতে পাচ্ছি। যেমন প্রধান উপদেষ্টা বিদেশে একটা সাক্ষাৎকারে পডকাস্টে বলেছে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে বলছে, এটা তো ওনার ফাংশন না, এটা কোন ফাংশন। আমি একটু এই বিষয়টা নিয়ে একটু স্যারের কাছ থেকে শুনি। স্যার, এই যেটি পডকাস্ট আপনি নিশ্চয়ই শুনেছেন, এটি বলেছে এটি ওনার নিরপেক্ষতার জায়গায় কোনো ধরনের প্রশ্ন আসে কিনা এই আলোচনাগুলো? তার আগে যদি প্রশ্ন করি, মানে এই মুহূর্তে এই এখন যে পরিবেশ পরিস্থিতিতে আমরা কথা বলছি তাতে এই সরকার কতটা উন্মুক্ত সমালোচনা নেবার জন্য? মানে আমরা যদি আগের সরকারের সমালোচনা করি, মানে আমরা উপদেষ্টা সম্পর্কে কতদূর সমালোচনা করতে পারি বা সরকার সম্পর্কে কতদূর সমালোচনা করতে পারি সেটা খুব জরুরি। তার উপরে নির্ভর করবে আসলে আপনার আলোচনা কতদূর যায়। কারণ যেমন দেখেন আমরা অনেকটা এখনো একটু রয়েছে বলছে, আমাদের শিক্ষার্থীরা অনেক উন্মুক্ত, তারা খোলাখুলি বলতে পারেন, আমরা তো সেভাবে পারি না। আমি যেটা এইভাবে বুঝি যে ওনার এই বক্তব্যে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে এই সরকার এবং অন্যদের কার্যক্রমের মধ্যে তো একটা পার্থক্য থাকা প্রয়োজন। এই সরকারকে শিক্ষার্থীরাই বসেছে ইন স্পিরিট। যদি উনি তার পেছনের খবর বললেন সেটা তো আরো ভবিষ্যতে আমরা জানবো কারা পেছনে ছিলেন, কারা কুশীলভ ছিলেন, কিন্তু আমরা এখন পর্যন্ত ধরে নিচ্ছি বা বিশ্বাস করছি যে শিক্ষার্থীরাই এই সরকার বা আমাদের অভিপ্রায়ে সরকার বসেছেন, এটা সবার। তো সেটাই যদি হয় তাহলে তো একটা লাইন অফ ডিমার্কেশন থাকতে হবে, একটা সেপারেশন তো থাকতে হবে যে শিক্ষার্থী দল গঠন করছে, শিক্ষার্থী দল গঠন করবে, সে স্বতঃপ্রণোদিত হয়ে করছে, সে তার রসদ সংগ্রহ করবে, তার উপাদান সংগ্রহ করবে, সে দল গঠন করবে। সেটা তো কোনো অবস্থাতেই সরকারের কাজ নয় বলা যে কে দল গঠন করবে আর কে দল গঠন করবে না, কারণ স্পিরিট তো আমরাও দেখতে পাচ্ছি। কিন্তু যখন সরকারি তখন একটু স্যার একটা খোলা মনে একটা উত্তর দেন। শুরুতে যে সংস্কারের একটা বাতাবরণের মধ্যে আমরা ছিলাম সেটার মধ্যে এখন একটা নতুন লেয়ার হচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল এবং একই সাথে সরকার প্রধানও এই জিনিসটাকে সমর্থন করছেন, এটি একটি ইস্যু। এবং আরেকটা ইস্যু যেটি আজকে আমরা আলোচনা করলাম যে নির্বাচন, এখন শেষ পর্যন্ত নির্বাচনের আলোচনাটা আসলে কোথায় গিয়ে স্যার তাহলে দাঁড়াবে? নির্বাচনের আলোচনা, সংস্কার আদৌ যে সংস্কার সেটা হয়ে নির্বাচন বিচার হয়ে এগুলো কোথায় গিয়েছে? আমি এই জন্য শুরুতে একটা কন্ডিশন আরোপ করে দিলাম সঞ্চালক হয়ে আপনার উপরেও, যে আসলে যে প্রশ্নের উত্তরগুলো আমরা চাইছি এটা তো সামাজিক মাধ্যমের দেয়ালে লেখন না।
আপনাকে খোলাখুলি বলতে হবে জনপরিসরে, টেলিভিশনে বলতে হবে, পত্রিকায় বলতে হবে, রেডিওতে বলতে হবে, জনপরিসরে বলতে হবে। আপনাকে সেই নিশ্চয়তা দিতে হবে যে সরকার আপনাকে সেই উন্মুক্ততা দিচ্ছে কিনা বলবার। আপনি কি এরকম আশঙ্কা করেন যে আমি আর আপনি খোলামেলা বললাম পরে বিপদে পড়ে যাব? প্রধান উপদেষ্টার বিবৃতির পরে এর বাইরে আমি আর কোনো বিবৃতি শুনছি না। ঠিক যে শব্দে আপনি বলছেন, যে শব্দে আমি বলছি, যে শব্দে গণমাধ্যম বলছে, এমনকি আমার মনে হয় যে রাজনৈতিক প্রত্যুত্তরটা আরো নরম, যে কষ্ট পেয়েছি, মানে সেটা ধরুন ওনার নেতার বিষয়, আমি মনে কষ্ট পেয়েছি, উনি এটা না বললেও পারতেন। আপনি আমি হয়তো বলছি যে ভাই এটা না বললে ভালো হতো ইত্যাদি। আসলে কেউ তো আমি জোর করে বলতে পারছি না জিনিসটা, তো সেইটাকে নিশ্চিত করতে হবে যে আসলে কার কি অবজেক্টিভ। আপনাকে একটা যুক্ত করছি, আপনি তো পড়ান স্যার, যে আপনি আমাদেরকে পড়ান যে কত বছর বয়স হলে যুবক হয়, আপনার একটা ইয়ে আছে নিশ্চয়ই, কত বছর বয়স হলে তাকে আমরা শিশু বলি, কত বছর বয়স হলে সে একটা ডেফিনিশন আছে না আছে। এখন এই সরকার কিন্তু একটা নতুন উইন্ডো ওপেন করেছে, বলেছে ভোটার 18 না 17 হবে। তো যদি আপনি 17 করতে যান, আপনার রাষ্ট্রের অনেক কাঠামোকে পরিবর্তন করতে হবে। আপনার শিশু কারা, সেই সংজ্ঞা আপনার চেঞ্জ করতে হবে। তারপর আবার শিশুরা কত বয়সে হবে, যুবকরা কত বয়সে হবে, আবার 25 থেকে যদি 21 আপনি প্রার্থীতা নিয়ে আসেন, সেখানে কি সংকট তৈরি হবে আইনগত, সেইটা আপনাকে দেখতে হবে। তো এই সকল উইন্ডো যে আপনি খুলে দিচ্ছেন, তাই এই উইন্ডোর পিছনে তো মনে হয় সুনির্দিষ্ট কিছু এজেন্ডা আছে বলেই আমি আসার কথা না। এই জায়গাটা আমি সংস্কার চাই, কিন্তু বাট এটা তো সংস্কার না। এটা আসলে উনি রাজনীতির মানুষ, উনি আরো স্পষ্ট বলতে পারছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ধরনের বক্তব্যগুলো প্রথমত নিরপেক্ষতার প্রশ্ন এই কারণে জরুরি ছিল যে আমরা ভেবেছিলাম যে এই সরকার নিরপেক্ষভাবে একটা সংস্কার রূপরেখা তৈরি করবে এবং সেই সংস্কার রূপরেখার একটা আলোচনা হবে। এবং বারবারই আমরা বলছি যে এটা কিন্তু যে কোনো মূল্যে আপ টু দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট এটা চূড়ান্ত বিচারে নিয়ে যাওয়া, সেইটা কি গণপরিষদ হবে নাকি পরবর্তীতে হবে না হবে সেটা আলাদা আলোচনার বিষয়, কিন্তু এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। আপনি যতই পরিবর্তন করেন, নতুন করে করেন, এটা যে কোনো রাজনৈতিক দল যে কোনো সময় পরিবর্তনের সক্ষমতা রাখে, এটা আইনগতভাবে পরিবর্তনের সক্ষমতা রাখে। এটা এত সহজ প্রক্রিয়া না। এটা যদি অর্গানিক প্রসেসে আমরা যদি তাদের ইস্তিহারে না ঢোকাতে পারি, বাস্তবায়নযোগ্য না করতে পারি, এটা লাভ হবে না। সেইটার অন্যতম এই ম্যান্ডেটটা দিয়েছে জনগণ তাদেরকে বেসড অন নিউট্রালিটি, যে আপনি ভাই কোনো কিছুর মধ্যে না, আপনি ইভেন মোর নিউট্রাল দেন আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট, তাই না? একটা এত বড় একটা অভ্যুত্থানের পর আপনাকে বসানো হচ্ছে, সেখানে কে রাজনৈতিক দল গঠন করবে, কার কি অভিপ্রায় আছে, কার কি আগ্রহ আছে, সেগুলো আমরা রাষ্ট্রে নিয়োজিত, সরকারি নিয়োজিত ব্যক্তিদের কাছ থেকে এবং সেটা কেন শুনবো? সুতরাং সেটা একটা প্রশ্ন কিন্তু আপনার তোলে। দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা তুলছেন যে আপনি যত সংস্কারের মূল আলোচনা থেকে এই সরকার যেটুকু অবজেক্টিভ দাঁড় করিয়েছেন, সেটা থেকে আপনি যত সরে যাবেন তত নির্বাচন সংক্রান্ত আলোচনাগুলো জটিল আকার ধারণ করবে। এটা খুবই স্বাভাবিক। এর আবার একটা ফল পড়বে, আমাদের যে কথা ছিল সংস্কার নিয়ে আলোচনা করা, রূপরেখা নিয়ে, সেই আলোচনাটা কখন হবে? শিক্ষার্থীরা এখন দল গঠন নিয়ে ব্যস্ত, আমরা রাজনৈতিক দলগুলো বলছে ভাই তার নির্বাচন খুবই স্বাভাবিক, সে তো নির্বাচন অস্থিরতা দেখাবে রে ভাই, এটা নিয়ে তো সমালোচনা করবার কোনো কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে যে তার সাথে যে নেগোসিয়েশনটা দরকার, যে তোমার নির্বাচনও হবে, আমার সংস্কারের আলোচনাটাও হবে, শিক্ষার্থী রাজনৈতিক দল গঠন করবে, কিন্তু অন্য তার ক্যাম্পেইন গুলো থাকবে, যেটা একটু আগে আপনি অবরোধের ক্ষেত্রে বলছেন, সেই জায়গায় বড় বড় ঘাটতি তৈরি হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস এই আলোচনা আপনি রমজানের পরে হয়তো আরেক ধাপে করবেন, রমজানের আগে হয়তো আরেক ধাপে আপনাকে করতে হবে, যে সরকারের অন্য যে সরকারের হিসাবে যে দায়িত্ব, অর্থনীতি, অন্যান্য সার্ভিস ডেলিভারি, গভর্নেন্সের, সেইটা কোন পর্যায়ে থাকে, এবং তারপরে এমন হতে পারে নতুন ফেজে। সুতরাং এইগুলোর মধ্যে হচ্ছে আপনার সংস্কারের আলোচনা হারিয়ে যাচ্ছে, সংস্কারের রূপরেখার আলোচনাগুলো হারিয়ে যাচ্ছে, এবং রাজনৈতিক দলগুলোকে অস্থির করে ফেলছি আমরা। সেটা নতুন যে দল গঠন করবে তারা হোক, এরা হোক। আরে ভাই, এটা তো কোশ্চেন না যে আমার জুলাই হবে না ডিসেম্বরে হবে, কিন্তু একটা আভাস তো আপনাকে পেতে হবে যে এই পর্যন্ত আমার সংগঠন হয়েছে, এই পর্যন্ত আমি গুছিয়ে এনেছি। তারপরে আপনি যদি সমস্ত কিছুতে প্রতিদিন এই ধরনের একটা প্রশ্ন স্যার আমি দুজনের কাছে রাখছি, মোশাররফ ভাই উত্তরটা দিতে পারেন। সরকার কথা একটা টাইমলাইন, কিন্তু স্যার যে আভাসের প্রশ্ন বলেন, একটা টাইমলাইন বলেছে এই বছর ডিসেম্বর অথবা নেক্সট ইয়ারের জুনের মধ্যে হয়ে যাবে। তো এর মধ্যে সংস্কার সবগুলো হওয়া সম্ভব না? কোনোভাবেই সম্ভব না। আপনি স্টার্ট করতে পারি না, সেটাই বলছি। আপনাকে একটা কথা বলি, আজকে দেখলাম আমরা, ভুলে যাই ইদানিং। আচ্ছা, আপনি চিন্তা করেন, আমি আবার স্যারের কাছ থেকে শুনি। মানে যেখানে আপনার যে উত্তরটা এইভাবে একটা স্যার একটা দেখেন, আমি যেটা মানে আপনারা বলছেন বিচার বিভাগে আপনি সংস্কার করবেন, আপনি দেখেন বিচার এখন যেটা প্রস্তাবনাটা দিয়েছে, আমার মনে হয় একটা শিশু সুলভ একটা প্রস্তাবনা। আপনি দেখেছেন কিনা? দেখেছেন? তা আমি দেখবো যে আমি কোয়ালিটি সম্পূর্ণ আমি বিচার
বানাবো, এটা তো আমার। তাইলে আপনার দেখতে হবে কিছু, আপনার ছাত্র আপনি কি বলেন যে আমার ছাত্রটা ভালো লিখতে পারে কিনা, আমার ছাত্রটা ভালো ডেলিভারি দিতে পারে কিনা। মানে সোজা কথায় এইগুলো আসলে পসিবল নয় সংস্কারের যেই না করেছে কি তারা করেছে বিচারপতি কিভাবে, মানে কি বোর্ড কিভাবে হবে, ওই যে সুপ্রিম কোর্টের একজন, অমুক জায়গায় একজন, এরা বৈশা সিদ্ধান্ত নিতে হবে। আমার মানে বিরতির একটা জিনিস সঞ্চালক মহোদয় মনে হচ্ছে যে সেটা হলো যে আপনার যে একটা অখণ্ড সমর্থন এই সরকারের প্রতি ছিল, যেটা বাংলাদেশ কেন কোন রাষ্ট্রের ইতিহাসে সমগ্র বিরোধী দল মিলে জনগণ মিলে একটা সরকারকে সমর্থন দেয়, এটা নজিরবিহীন। সেইটার চিড় ধরেছে কিনা, সেই আস্থা এখনো আছে কিনা। দ্বিতীয় হলো তার যে সুনির্দিষ্ট প্রস্তাবটা ছিল সংস্কার বা অন্যান্য, সেইটার আলোচনা বা সেইটা নিয়ে কোনো কিছু করবার আগেই আপনি যখন নতুন নতুন এভিনিউ ওপেন হচ্ছেন, আপনি যখন নতুন নতুন পলিটিক্যাল ফিলোসফির জায়গা আপনি উন্মুক্ত করে দিচ্ছেন, সেক্ষেত্রে অত্যন্ত জটিল আকার ধারণ করতে পারে নির্বাচনকালীন প্রস্তুতি, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো অস্থির হয়ে পড়বে। সেখানে আপনি যে অবরোধের বললেন, সেটা তো এক ধরনের ল্যাক অফ পলিটিক্যাল গভর্নেন্সের কারণে এটা হচ্ছে, কারণ আপনি তারপর কিছু করতে পারছেন না। একটু জাহিদের কাছ থেকে একটু শুনতে চাই। জাহিদ, অনেকগুলো আলোচনা এসছে, আসলে একটু যদি আপনি কমেন্ট করেন, কুইক নতুন প্রশ্ন করছিলেন। আচ্ছা, মূল যে আলোচনাটি এসছে সংক্ষেপে 1 মিনিট করে সময় পাবেন। আচ্ছা হ্যাঁ, দেখুন সংস্কার এবং নির্বাচন নিয়ে যে আলোচনাটি দীর্ঘদিন ধরে চলছে, আজকেও টেবিলে যে আলোচনাটি উঠেছে, আমরা একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই। দেখুন, এই 2000 মানুষ প্রাণ দিয়েছে, 30,000 মানুষের অঙ্গহানি হয়েছে, এটা শুধুমাত্র এটি নির্বাচনের জন্য নয়, এটি হয়েছে বাংলাদেশের পুরো কাঠামোকে ঢেলে সাজানোর জন্য। সুতরাং সেই পুরো কাঠামোকে ঢেলে সাজানোর জন্য যা করা দরকার, যেই প্রসেস শুরু করা দরকার, যেই সিস্টেম বিল্ড আপ করা দরকার, সকল রাজনৈতিক দলকে সেই সিস্টেম বিল্ড আপ করবার জন্য সহযোগিতা করতে হবে এই সরকারকে। দেখুন, আমরা বিএনপির স্পেশালি বিএনপির অনেকগুলো অসহযোগিতা দেখেছি গত 6 মাসে। যেমন আমরা ছাত্ররা দাবি তুললাম যে এই রাষ্ট্রপতি শেখ হাসিনা, আওয়ামী লীগ নিষিদ্ধ 3 জায়গায় বিএনপির আপনারা তারা এখানে অসহযোগিতা করলেন। সুতরাং এইরকম নানা রকম অসহযোগিতা করার পরে তারা কিভাবে এই সংস্কার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করবেন এবং সংস্কার প্রক্রিয়াকে দ্রুততম সময়ের মধ্যে শেষ করে একটি নির্বাচনের দিকে আগানোর দিকে সরকারকে সহযোগিতা করবেন, সেটি স্পষ্ট নয়। বিএনপি বারবার বলছেন নির্বাচন, আমরা মনে করি নির্বাচন হওয়া জরুরি। বাংলাদেশে গত 3টা নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি। আমার বয়স 24 বছর, আমি আমার জীবনে ভোট দেইনি। সুতরাং ভোট দেওয়ার এই অধিকার আমাদের ফিরে পেতে হবে। শেখ হাসিনা যতগুলো অধিকার আমাদের হরণ করেছে, সে সকল অধিকারের মধ্যে অন্যতম অধিকার হরণ করেছে বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয়নি, সেইটা একটা অধিকার হরণ। এর বাইরে আরো অনেকগুলো অধিকার হরণ করেছে, সেই প্রশ্নগুলো সমাধান হতে হবে। শুধুমাত্র ভোটাধিকার শেখ হাসিনার হরণ করা একমাত্র অধিকার নয়, অন্য অধিকার যেগুলো হরণ করেছে সেগুলো সমাধান হতে হবে। এই সংবিধান, যে সংবিধানের মাধ্যমে আমাদের অধিকার হরণ করা হয়েছে, ধরুন আমি 1 মিনিট শেষ করবো। স্যার যেটা বললেন যে এই যে সরকারটি আমরা এখন যে সরকারটি আমাদের দেশ চালাচ্ছে, এরকম নজির বাংলাদেশ দূরের কথা পৃথিবীর কোথাও নেই। তাহলে এই সরকার মানে কি? এই সরকার গত 53 বছরে, গত 54 বছরে বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের পরে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতার পরে কেন বাংলাদেশের মানুষকে 90-এর গণঅভ্যুত্থানের সম্মুখীন হতে হয়, কেন বাংলাদেশের মানুষকে 40 সম্মুখীন হতে হয় বলেছেন, আমি মোটামুটি বুঝে গেছি। মূল জায়গা হচ্ছে বিএনপির অসহযোগিতা পেয়েছে ছাত্ররা। শোনেন, আমরা অনেক কথা কিন্তু ঐক্যের সাথে বলি না, জাতির এই অবস্থার সাথে বলি না। এখানে জাহিদ আন্দোলন করেছে, আন্দোলন কি করেছে? জাহিদ আন্দোলন করেছে চাকরি চাই, কোঠার আন্দোলন করেছে, যে তাদের এত পার্সেন্ট কোঠার কারণে তাদের মেধা হচ্ছে না, কোঠা বাতিল, অন্য চাকরির ক্ষেত্রে না। তো আজকে সেই কোঠার চাকরি, যিনি চাকরি চেয়েছেন উনি তো মন্ত্রী হয়ে গেছেন। সংকটটা আপনি দেখেন, এই যে একটা মানুষের মাঝে একটা উচ্চাকাঙ্ক্ষা আপনি তৈরি করে দিলেন, এই লোকটা যখন এখানে ব্যাক করবে তার অবস্থাটা কি হবে? এক মন্ত্রিত্ব থেকে এসে কি ক্লার্কের চাকরি করবে কিনা আপনি বলেন? আপনার শিক্ষক আমাদের পড়ান, করবে? একটা প্রজন্মের মধ্যে আপনি একটা চরম আকাঙ্ক্ষা, যার কারণে আজকে চতুর্দিকে দেখেন সমন্বয়ক। আজকে অফিসে যান, সমন্বয়ক। অমুক জায়গায় পোস্টিং দিতে হবে, সমন্বয়কদের প্রার্থী আছে। অমুক জায়গায় প্রমোশন হবে, সমন্বয়কদের ডিমান্ড। ডিসিএসপি তো কাঁপে সমন্বয়ক শুনলে, হ্যাঁ না, বসে থাকে গিয়ে এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, এই কাজ করে দেন। অর্থাৎ আমি একটা সম্পর্ক, দুইটা সম্পর্ক প্রশ্ন রাখতে চাই, অনুষ্ঠান শেষ হবে না, জাস্ট দুইটা সম্পর্ক প্রশ্ন। সেটি হচ্ছে যে এই যে 3 জন ছাত্র উপদেষ্টা গেল, যারা মূলত কোটা সংস্কার আন্দোলন দিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল, তার মানে কি একটু স্পষ্ট করবেন আপনি যে তার মানে কি এই যে 3 জন গেল, এই 3 জন ছাত্র উপদেষ্টা না যাওয়ার পক্ষে আপনি কিনা?
অবশ্যই আমি না যাওয়ার পক্ষে। ওকে, কুইক উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এই যে আপনি বলছেন সমন্বয়ক, আমরা স্বীকার করি, এবং দেখেন আমাদের লড়াইটা খুব স্বল্প সময় ছিল, আমরা মাত্র 20 দিনের ভিতরে প্রশ্ন করেন, আপনি কমেন্ট না, দেখেন লড়াই দীর্ঘ না হওয়ার কারণে বাংলাদেশের সকল জায়গায় সমন্বয়ক ছিল না, ভুয়া সমন্বয়ক হয়েছে। একাধিকবার বিবৃতি দিয়েছি, গণমাধ্যমের সামনে বলেছি, আমরা থানায় যখন আমি একটু কথা বলি, আমি একটু বলি, আমরা কিন্তু আমরা ঐক্যের সাথে অনেক কথা বলি না। জি, না আমরা আলোচনার সাথে বলতে দেন, বলেন আপনি। ডিবি অফিসে আপনাদের লোক নিয়েছে, আমাদের লোক নেয়নি? হ্যাঁ, নিয়েছে না? আমাদের লোকদের কি বলাতে পেরেছে যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম? আচ্ছা, আপনি এখন এই পেরেছে? স্যার, এই প্রশ্নের মাঝখানে আপনি যদি কোনো একটা উত্তর দিয়ে শেষ করেন। আমার মনে হয় যে একেবারে স্পষ্ট তিনটা অবরোধ নিয়ে কথা তুলেছিলাম। অবরোধের একটা যৌক্তিক সমাধান হতে হবে এবং প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমরা ঢেলে সাজানোর কথা বলছি, আমরা যদি সেই তরুণের কথাই ধরি, আমরা সবাই ঢেলে সাজাতে চাই, কিন্তু প্রশ্ন হলো আপনি যদি আপনার এনভায়রনমেন্টকে করাপ্ট করে ফেলেন, সন্দেহজনক করে ফেলেন, তাহলে কিন্তু এই সংহতি থাকবে না। যে সংহতি নিয়ে আমরা কথা বলছি তরুণ এবং মানে উনিও তরুণ, অপেক্ষাকৃত তরুণদের মধ্যে, সেটার একটা জিনিস মনে রাখতে হবে যে বনাম করা যাবে না। সংস্কার বনাম নির্বাচন বনাম সংস্কার, না এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা প্যারালাল। এবং সবশেষ কথা হলো, শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, আমি তরুণরা বলবো, শিক্ষার্থীরা কোনদিন রাজনৈতিক দল গঠন করে না, কারণ রাজনৈতিক দল হলে সেটা দল, এটা তরুণরা করছেন। সেটা উন্মুক্ত থাকতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। এই অর্থে কোনো এজেন্সির সহায়তা দরকার নেই, কোনো পক্ষের সহায়তা দরকার নেই। আমাদের কে কোথায় বলেছেন, কোন ফোরামে বলেছেন, আমরা ধরে নিতে চাই যে এটা তারা তাদের মতো করে। দেখুন, তারা তাদের মতো করে। ডক্টর ইউনূস যখন বলেছেন পডকাস্টে, শুধু ডক্টর ইউনূস তো বলেছেন 3-4 দিন আগে, আমরা রাজনৈতিক দল গঠন করব 3-4 দিন আগের কথা না, এটা আরো বহু আগের কথা। আপনাদের সকলকে ইউনূসের কথাই দল হচ্ছে না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ভাইয়া গ্রুপ নিবেদিত রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।